এখন টোটালটাই টেকনোলজির নির্ভর হয়ে যাবে। এই কি বক্তব্য দেবো বলছে নাকি ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে, এআই কে বললে সব আমার দিয়ে দেবে। আমি এখানে আসবো, এই বিধানসভার কি ভুলভ্রান্তি আছে যদি জানতে চাইবে যে সব দিয়ে দেবে, আমি শুধু এসে গড়গড় করে পড়ে দেবো। শুনছিলাম আস্তে আস্তে মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে। আপনি ব্যবসা করবেন সেটাও মোবাইলে চলে আসছে। তাহলে আপনি ছেলে মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস। এবার বলুন আপনার ছেলেটা পড়াশোনা করেনি, এবার ভবিষ্যৎ তার কি হবে? তাকে তো খেটে খেতে হবে, খাটার জায়গা আছে, সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে। তাহলে কি করতে হবে? বিয়ে শাদী করবে, বাচ্চা হবে, বাচ্চারা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে? চুরি করতে হবে, সমাজ বিরোধী হবে, খুন খারাপই হবে। এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে, 500 টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি বন্ধ দেয়, ওর দাম টাকা না রহিম চাচাও দেখবে না, দান করে বন্ধ করবে, ধরা পড়বে, জেলে যাবে, ধ্বংস হবে পরিবারটা। এর বাইরে কিছু হবে কি? তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি, আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ছাড়বে না। কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে পিটবে, তখন কবরে যাবে। এটা আমার মুসা চাচার কবর, খুব নেতাগিরি করেছিল না, আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল, বলবে বলে কবরে তাটাকে পাচ্ছি না, তোর কবরে গিয়ে লাঠি বাড়ি মারি। খারাপ লাগছে নাকি শুনতে? এরকম করবে যদি আমরা না সজাগ হয়, বলে দিলাম। বলবো আমার কাকা ওই শ্মশানে দাহ করা হয়েছিল, ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা, ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি। ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে, এই চিতাতে পিটবে, এখানে দাহ করেছিল, অন্তত রাগটা মিটাবে। আমরা যদি না সজাগ হয়, আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে। যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে, যদি মমতা ব্যানার্জি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে, আপনার আমার ছেলের ভবিষ্যৎ, ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না? যে অমিত শাহজির ছেলে 2014 সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যাবে না, এই 10-12 বছরে তার ব্যবসায় প্রায় 14,000 গুণ বৃদ্ধি পেয়ে গেল, হিন্দুকে বাঁচাতে এসেছিল। যে অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান পদে বসে গেল, জীবনে ব্যাটে বলে হাত দেয়নি, আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তিনি চেয়ারম্যান হয়ে গেছেন, সর্বোচ্চ চেয়ারে বসেছেন। ভালো কথা, আমার রাগ হচ্ছে না, একটা ভারতীয় বসেছে। কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন, সেই হিন্দু ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটু খুঁজে বার করতে হবে ভাই, দেখবো না আমি সেই হিন্দুটা আজকে কোথায়? 10 বছর আগে তার জানা খারাপ অবস্থায় ছিল, এখন তার পেছনে চলে যাচ্ছে। 2011 সালের আগে মহল্লাতে গিয়ে, এলাকাতে গিয়ে সাচার কমিটির সুপারিশ দেখিয়েছিল, মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের অবনতি দেখিয়েছিল। মুসলমান বিপদে আছে, ভোট দাও। তৃণমূল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেবে। তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমানরা এগিয়ে যাবে। তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগিদারিত্ব পাবে। তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে। তৃণমূল ভোট দিল, মুসলমানরা আজকে বেঁচেছে? মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে? একটা যখন তৃণমূল সরকার এসেছে 2011 সালে, 100 জন সরকারি কর্মচারী থাকলে সেখানে 3 জন মুসলমানকে খুঁজে পেতেন। আর এই 14-15 বছরে মুসলমানকে এত ভালোবেসেছে, এত বাঁচিয়েছে, 100 জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না। 1000 সরকারি কর্মচারী থাকলে 2-1টা সেখানে খুঁজে পাবেন মুসলমান। এটাকে মুসলমানকে বাঁচানো হলো। কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনি চোখের ট্রিটমেন্ট করতে কোথায় যায়? আমেরিকাতে যায়। শুনেছি আমি তার অসুস্থ, যাতে তিনি তার দ্রুত সুস্থতা হয়, চোখ যাতে ভালো হয়ে যায়, আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলো সে সুস্থ থাকুক, এটা আমরা সব সময় চাইব। এতে কোনো অমত আশা করছি কেউ হবে না। কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে, আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না, আর মমতা ব্যানার্জির ভাইপো, যে মমতা ব্যানার্জি 2011 সালের আগে আপনাকে বাঁচাতে এসেছিল, আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না, আপনাকে বাঁচাবার নামে
টাকা? 1 কোটি টাকা শুধু ফিজ, ঔষধ নিন না। আমরা ট্রিটমেন্ট করতে যাই 200 টাকা, 250 টাকা, 400 টাকা ফিজ দিতে হয় না? তারপর তো 1 গাদা ওষুধ আসে। আমি ডাক্তারদের খারাপ বলছি না, তবে আমার একবার, আমি কলকাতা যখন ছিলাম, থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে, তো আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচণ্ড জ্বর। তো আমি কলকাতার কোনো এক বেসরকারি হসপিটালে নিয়ে গেছে আমাকে। একটা গল্প তাহলে শুনবেন ভাই, এই প্রসঙ্গে এসে শুনুন। নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে সব কী সব বলে, ইউএসজি ফিউএসজি না ওইসব কী বলে, এইসব করলো, করার পরে বলছে পেটে পাথর হচ্ছে, ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে, বলতে ঠিক আছে অপারেশন হবে, চ একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসছি। সবই আল্লাহ পাকের ইচ্ছা। মানে আমিও কোনো শুয়ে ভাবছি, তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম, যে অপারেশনটা মাইক্রো করবো না বড় করবো। মাইক্রো করলে কদিন পরেই খেলতে পারবো, বিশ্বাস করুন। আর বড় অপারেশন নিজের কাটা ছিঁড়া করে তাহলে কদিন পরে হবে। সেও আমি জিজ্ঞাসা করলাম, যে নার্স এসেছিল, যে ম্যাডাম এইটা কতদিন হতে পারে, আমি জানি অপারেশন করতে হবে। তো আমাকে যতদিন একদিন বলেছ, একদিন পরে 2-4 দিন, মানে ঘরে নিয়ে যায় 2-4 দিন পরে অপারেশন করতে হবে। আমি এটা বলার কারণ, এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল। তো ফিরে এসেছি, ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলাভাই, শিশুদের ডাক্তার শিয়াখালা বাজারে বলেছিল ওর কাছে নিয়ে যাবো, ওনার কাছে। শিশুদের ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছে। তার সাথে খুব একটু ভালো সম্পর্ক। তো গিয়ে আমাকে ডাক্তারবাবু বললেন কি হয়েছে বাবু? আমি বললাম এই হয়েছে। তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে? 6-8 মাস ধরে এই ধরনের যন্ত্রণা জ্বর আসছে। আমি না এই 2-4 দিন হলো। বলছে আপনি কি করেন? আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা। তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল খেলতাম, দুটো ছাড়া আর কিছু ছিল না। যখন খেলাধুলা বললাম, তো বলছে কি খেলেন, কেমন প্র্যাকটিস করেন না করেন, আমি সব শুনলো। শোনার পরে হেসে বলছে যে আপনার এই রিপোর্টটা ভুল আছে। তখনও কিন্তু রিপোর্ট করায়নি আমার, 2টো ট্যাবলেট দিয়েছিল, একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে। আমি বলার কারণ, এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে, তাই না? একদম দুনিয়ার ফর্দ করে দিচ্ছে, ওই জান বেরিয়ে যাবে। 2টো ট্যাবলেট দিল, বললো 3 ঘন্টা না 2 ঘন্টা খেয়াল নাই, ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি 12-14 ঘন্টা আপনি মেপে আসবেন 3 দিন পরে। 3 দিন পরে গিয়েছি, বিশ্বাস করুন শরীরে আর কোনো যন্ত্রণাই আর কিছুই নাই। উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি, বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনারা একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে নেবেন। তবে আমি ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না। বিশ্বাস করুন, ওই ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি, দিব্যি ঘুরছি। আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা। মাত্র 2টো ট্যাবলেট দিয়েছিল, মাত্র 2টো ট্যাবলেট, একটা জ্বরের আর একটা যন্ত্রণা হলে খাওয়ার জন্য। আজকাল ডেটে এত, তো চোখের ডাক্তারে গেছে 1 কোটি টাকা ফিস। শুধু আমরা 300-400 টাকা ফিস দিয়ে যাই। তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, তার ছিল কালির চালা, সে এখন আমেরিকাতে গিয়ে ট্রিটমেন্ট করছে। আর আমি যাকে বিশ্বাস করলাম, ভোটটা দিলাম, আমার চোখটা অপারেশন করবো, ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না। যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে, জানেন আপনারা? হ্যাঁ, এখানে এত মানুষ আছে জানেন না? আপনাদের বিধায়ক বলেনি? কেন বলেনি? শুধু 1,21,000 টাকা মাইনে নেবে। চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের, করবেন কি করবেন না আপনাদের ব্যাপার। ওতে রাজ্য সরকার ফ্রিতে এখন ব্যবস্থা করেছে। তবে একটু বলেও রাখি, এই ফ্রিতে গিয়ে মেটিয়াপুরে যে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে, এও অভিযোগ আছে। আমি শুনিয়ে দিলাম ভাই। তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করিয়ে আমার অমুকজন অন্ধ হয়ে গেছে। কারণটাও বলছি, যে ড্রপগুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি। মানে ওখানে এত বড় অসভ্য বড় দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয়। বুঝে আসছে ভাই? কার হাতে আপনি দায়িত্ব দিয়েছেন আপনি
যে বিজেপির হাত থেকে বাঁচতে হবে, সম্প্রীতি ঐক্যের সাথে বাঁচতে হবে, তাই না? কিন্তু যাকে দেয় প্রিজেন্স, এই তো শুভেন্দু অধিকারীকে রাতে হয়তো ফেস টাইম করে বলছে কি রাত্রিরে কালকে এই এই কথাগুলো বলবে, তারপরে প্রেস কনফারেন্স করে আমি এই বলবো, মানে যুক্তি করে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে। নাহলে বলুন, শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন হিংসাত্মক কথা বলে বেড়াচ্ছে রাজ্যে, যে কোনো টাইম আমাদের সম্প্রীতি বিনষ্ট হবে না, আমাদের